আসসালামু আলাইকুম। এই ভিডিও টিউটোরিয়াল সিরিজটিতে আমরা দেখব কিভাবে রিসার্চ এবং থিসিসে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো করতে হয় এবং জানার চেষ্টা করব যে মূলত এই টেস্টগুলো কেন করতে হয়। সিরিজটির শেষে আমরা রিসার্চে ব্যবহৃত অন্যতম জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ডাইনামিক প্যানেল ডেটা মডেলসের জিএমএ মেথডটি বোঝার চেষ্টা করব। জিএমএম অর্থাৎ জেনারেলাইজড মেথড অফ মোমেন্টস হচ্ছে এক ধরনের মডেল যার মাধ্যমে আমরা স্ট্যাটিস্টিক্যাল মডেলের প্যারামিটার নির্ধারণ করি। কিন্তু জিএমএমে যাওয়ার আগে আমাদেরকে আরও বেশ কিছু স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করতে হয় এবং সেই রেজাল্টগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয় যে আমরা আসলে কোন মডেলে যেতে পারবো বা আমরা আদৌ জিএমএমের মাধ্যমে আমাদের রিসার্চ প্রবলেমের সলিউশন পাবো কিনা। টোটাল সিরিজটিতে আমরা বেশ কয়েকটি স্ট্যাটিস্টিক্যাল টেস্টের কারণ বোঝার এবং স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারের সাহায্যে এগুলোর রেজাল্ট বের করার নিয়ম শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। টোটাল সিরিজ জুড়ে আমরা নিম্নোক্ত টেস্টগুলো একসাথে শিখব। যদিও আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রিসার্চের জন্য ডাটা কালেক্ট করে সেগুলোকে প্যানেল ডেটায় রূপান্তর করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্যানেল ডেটা নিয়ে কাজ শুরু করার পূর্বে আমাদের মূলত জানতে হবে যে প্যানেল ডেটা আসলে কী, এটা কেন প্রয়োজনীয় এবং এটা রিসার্চে কিভাবে কাজে আসে। তো প্যানেল ডেটা মূলত সেই ধরনের ডেটা যেখানে ক্রস সেকশনাল এবং টাইম সিরিজ উভয় ধরনের ডেটার সংমিশ্রণ রয়েছে। ক্রস সেকশনাল বলতে ধরুন আমরা ব্যাংক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি। সেক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ 30টি ব্যাংক সিলেক্ট করেছি ডেটা কালেকশনের জন্য এবং বিগত 10 বছরের ডেটা কালেক্ট করেছি অ্যানালাইসিসের জন্য। এখানে একটি নির্দিষ্ট বছরে 30টি আলাদা ব্যাংকের ইনকাম সাপোজ হচ্ছে আমাদের ক্রস সেকশনাল ডেটা এবং একটি নির্দিষ্ট ব্যাংকের বিগত 10 বছরের ইনকাম হচ্ছে টাইম সিরিজ ডেটা। এবং এই দুটি জিনিস যদি এক করা হয় অর্থাৎ 30টি ব্যাংকের বিগত 10 বছরের ডেটা যদি একত্র করা হয় তবে সেটা হবে প্যানেল ডেটা। উদাহরণস্বরূপ এখানে লক্ষ্য করুন ৩টি ব্যাংকের ১০ বছরের এই ডেটাগুলো আমরা একত্র করেছি। এগুলোকে আমরা বলছি প্যানেল ডেটা এবং রিসার্চের রেজাল্ট স্ট্যাটিস্টিক্যালি শো করতে চাইলে আমাদের শুরুতেই আমরা যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি সেখান থেকে এই ধরনের ডেটাগুলো কালেক্ট করে আমাদেরকে একটি এক্সেল শিটে উঠিয়ে ফেলতে হবে। তবে বিষয়টি এমন না যে শুধু প্যানেল ডেটা নিয়ে কাজ করলেই আপনাকে ডেটা এক্সেলে নিতে হবে। আপনি যদি সাপোজ টাইম সিরিজ অ্যানালাইসিসও করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কাজের সুবিধার্থে বিভিন্ন সোর্স থেকে পাওয়া ডেটাগুলোকে সহজে ব্যবহার উপযোগী করার জন্য এক জায়গায় নিয়ে আসতে হবে, যে কাজটি করতে মূলত আমাদেরকে হেল্প করবে এক্সেল শিট। যাই হোক, এখন প্রশ্ন হলো রিসার্চের ক্ষেত্রে প্যানেল ডেটা কেন প্রয়োজনীয়? প্রথমটি হলো সময়ের সাথে পরিবর্তন। প্যানেল ডেটা একজন গবেষককে সময়ের সাথে আলাদা ডেটা সেটের মধ্যে পরিবর্তনগুলো ট্র্যাক করতে অ্যান্ড অ্যানালাইসিস করতে আসলে সাহায্য করে। দ্বিতীয়ত পরিসংখ্যানগত শক্তি বৃদ্ধি। শুধুমাত্র ক্রস সেকশনাল বা টাইম সিরিজ ডেটার তুলনায় প্যানেল ডেটা ইফেক্টিভ স্যাম্পল সাইজের আকার বাড়ায় যা অ্যানালাইসিসের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করে। সম্পর্ক। প্যানেল ডেটা একজন গবেষককে ভেরিয়েবলগুলোর মধ্যে ডাইনামিক যে রিলেশনটা থাকে সেটা সহজে ফাইন্ড আউট করতে সাহায্য করে। এছাড়া অনেক প্রয়োজন আছে, তবে আমাদের আজকের কাজের জন্য এতটুকু যথেষ্ট। তো প্যানেল ডেটা বোঝার পর কিভাবে প্যানেল ডেটা এক্সেলে উঠানো যায় এবং অন্যান্য স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ব্যবহার উপযোগী করা যায় সেটা দেখে নিই। উদাহরণস্বরূপ আমরা চুজ করেছি বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড 35টি ব্যাংকের 2013 থেকে 2022 সাল পর্যন্ত ডাটা, যেগুলোকে আমরা এক্সেলে উঠাবো। তো ডাটা উঠানোর আগে আরেকটি জিনিস আমাদের জানতে হবে যে আসলে কোন কোন ধরনের ডেটাকে আমরা এক্সেলে উঠাবো। সহজভাবে বলতে গেলে আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারি এমন যে ডেটাগুলোকেই মূলত আমরা এক্সেলে উঠাতে পারি। অর্থাৎ আমাদের রিসার্চ পারপাসের সাথে সম্পৃক্ত টপিক থেকে ডেটা ব্যবহারের জন্য এক্সেলে উঠাতে পারি। তবে সবসময় এই ডেটাগুলো ডিরেক্ট তথ্য পাওয়া যায় না। যদি আমরা সেকেন্ডারি ডেটা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে ভেরিয়েবলের উপযোগী করে তুলতে আ তথ্যকে মডিফাই করে নিতে হয় কিছু সময়। চলুন কিছু উদাহরণ আমরা দেখে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। ধরুন আমরা একটা রিসার্চ করতে চাচ্ছি যে নন পারফর্মিং লোনের ফলে ব্যাংকের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়ে কিনা এবং এর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে রিসার্চ কোয়েশ্চেন ও অবজেক্টিভ, এছাড়া প্রিভিয়াস পাবলিশ পেপারে ব্যবহৃত ভেরিয়েবল, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, ডাটা অ্যাভেলেবিলিটি, পাইলট টেস্টিং এবং ভেরিয়েবল এর রিলেভেন্সি ও সিগনিফিকেন্স সহ আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রেখে আমাদেরকে ভেরিয়েবল সিলেক্ট করতে হবে। উদাহরণস্বরূপ আমাদের নন পারফর্মিং লোনের জন্য সাপোজ আমরা জিডিপিকে একটি ম্যাক্রো ইকোনমিক ভেরিয়েবল হিসেবে নিতে চাচ্ছি। এখন আমাদেরকে 2013 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমাদের দেশে জিডিপি সংগ্রহ করতে হবে এবং বছর অনুযায়ী এটা সিরিয়ালি লিখে ফেললেই হবে। এবং জিডিপির প্রবৃদ্ধি সব ব্যাংকের ক্ষেত্রে যেহেতু সমান, যদি আমরা ধরে নিই আমাদের রিসার্চের জন্য, সেক্ষেত্রে আমরা সব ব্যাংকের জিডিপিগুলোকে সিরিয়ালে জাস্ট কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে। প্রথমবার জাস্ট আমরা কালেক্টেড জিডিপি রেটটা বসাবো এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপর যতগুলো সেলে এটা দিতে চাই ততগুলো সেল পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে আসবো, দেন কন্ট্রোল ভি পেস্ট করে দিব। তো এর ফলে যেটা হবে আমরা আমাদের প্রথম ভ্যারিয়েবলটা পেয়ে যাব। এটা তো খুব সহজ জিনিস গেল। কিন্তু এখন ধরেন আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল লাগবে আরওএ, যেটা কিন্তু মূলত ব্যাংক টু ব্যাংক ভ্যারি এবং ইয়ার টু ইয়ার ভ্যারি করবে, রাইট? তো সেক্ষেত্রে আমরা যেটা করব
সেক্ষেত্রে হলো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিন্তু দেখা যায় বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রে আমরা আরওএটা ডিরেক্টলি পাবো না। কিন্তু আমরা জানি যে আরওএ আমরা একটা ফর্মুলা দিয়ে নির্ণয় করতে পারি। নেট ইনকাম ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট যদি আমরা দিই, তাহলে কিন্তু আমরা এক্সেলে সহজেই একটা ব্যাংকের আরওএ বের করে নিতে পারবো। কারণ আমরা নেট ইনকাম এবং টোটাল অ্যাসেট এই ২ টা জিনিস কিন্তু আমরা ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রতি বছর ব্যাংক যেটা রিলিজ করছে সেখান থেকে সহজে নিতে পারছি। তো আমরা যেটা করব, আলাদা একটা শিটে আমাদের আগের ডেটাগুলোর পাশে নতুন করে সাপোজ ইনকাম নামে একটি কলাম তৈরি করব এবং অ্যাসেট নামে একটি কলাম তৈরি করব। এখন এভাবে ইনকামের ১ম সেল সিলেক্ট করে ফর্মুলা বারে ডিভাইড দিয়ে ১ম অ্যাসেট সেল সিলেক্ট করে এন্টার ক্লিক করে দিব। তো পেয়ে গেলাম আমাদের ১ম আরওএ রেজাল্ট। এখন আমরা সেলের এই কোণায় মাউস ড্র্যাগ করে নিয়ে আমাদের যতগুলো সেলের জন্য আরওএ রেজাল্ট দরকার হবে ততগুলো পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে যাব। তাহলে আমাদের অটোমেটিক সবগুলো ব্যাংকের সবগুলো ঘরের জন্য আরওএ নির্ণয় হয়ে যাবে। আমাদেরকে ম্যানুয়ালি প্রত্যেকটা বছরের জন্য বা প্রত্যেকটা ব্যাংকের জন্য আলাদা, আলাদা আরওএ নির্ণয় করতে হবে না। এবং এভাবে আমাদের প্রয়োজন মতো ভ্যারিয়েবল এর এগেইনস্টে ডেটাগুলা এক্সেলের একটি শিটে একত্র করে ফেলবো এবং টোটাল জিনিসটাকে আমরা বলবো প্যানেল ডেটা। তো এভাবে করে সব ভ্যারিয়েবলগুলার অ্যাপ্রোপ্রিয়েট ডেটা এনে আমরা এক্সেলে বসাবো। বসানো হয়ে গেলে আমাদের প্যানেল ডেটা এন্ট্রি আপাতত করা শেষ। এখন এই ডেটাগুলো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য একদম তৈরি। কিন্তু টেস্ট করার আগে আমাদের প্রথমত জানতে হবে কেন এই টেস্টগুলো করা প্রয়োজন। একটা সহজ উদাহরণ দিই। ধরুন আপনি ডাক্তারের কাছে গিয়েছেন এবং ডাক্তারকে বললেন আপনার বুকে ব্যথা হচ্ছে। এখন ডাক্তার কি সোজাসুজি আপনাকে একটা ওষুধ দিয়ে দিবে? না, দিবে না অবশ্যই। কারণ বুকে ব্যথা তো আপনার গ্যাস্ট্রিকের জন্য হতে পারে, আবার হার্ট অ্যাটাকের জন্য হতে পারে, আবার অ্যাজমা সমস্যার জন্য হতে পারে। এখন ডাক্তার তো আপনাকে ইচ্ছেমতো ওষুধ দিবে না, রাইট? ডাক্তার সর্বপ্রথম আপনাকে কিছু টেস্ট দিবে এবং বোঝার চেষ্টা করবে যে আপনার আসলে সমস্যাটা কিসের। তার উপর বেসিস করে আপনাকে ওষুধ দিবে। রিসার্চের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের ব্যাপারটাও সেরকম। প্রথমে আমাদেরকে টেস্টগুলো করে বুঝতে হবে আমরা কী টাইপের মডেল বা অ্যাপ্রোচ সিলেক্ট করতে পারি আমাদের রিসার্চের জন্য। যার ফলে যার মাধ্যমে বা যার হেল্প নিয়ে আমরা আমাদের রিসার্চ প্রবলেমের একটা ফাইন্ডিংস বের করতে পারবো। মূলত আমাদের ব্যবহার উপযোগী ডেটাগুলোকে একত্র করার পরে মূল প্রবলেম বা রিসার্চ প্রবলেম সলিউশনের জন্য ভিন্ন ভিন্ন টেস্টসমূহ প্রয়োগ করা হয়। এই টেস্টগুলো আমাদের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সোর্স থেকে সংগৃহীত ডেটা ব্যবহার করে এবং অ্যানালাইসিস করে প্রপার এভিডেন্স মেক করে। এছাড়া ডেটা স্যাম্পলিং, মডেল নির্ধারণ, মডেলের নির্ভুলতা মূল্যায়ন এবং রিসার্চ ফাইন্ডিংসের নির্ভরযোগ্যতা পরীক্ষা করার জন্যও এই টেস্টগুলো ব্যবহার করা হয়। এছাড়া এই টেস্টগুলা ভিন্ন ভিন্ন ডেটা টাইপ এবং ভ্যারিয়েবলগুলোর মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে এবং একটি বৃহত্তর পপুলেশন রেজাল্টকে সারসংক্ষেপ করতেও ব্যবহার করা হয়। তো আজ এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা স্ট্যাটাতে যেয়ে সরাসরি অ্যানালাইসিস করব। আমরা মূলত কাজের জন্য স্ট্যাটা 17 সফটওয়্যারটি ইউজ করব। তবে আপনি রিসেন্ট যেকোনো ভার্সনে এই কাজগুলো করতে পারবেন। আপনাদের কাছে যদি স্ট্যাটা সফটওয়্যারটি না থাকে তাহলে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি আমার ব্যবহৃত ভার্সনটি এবং মাইক্রোসফট অফিস ফুল সফটওয়্যারটি ড্রাইভে আপলোড করে দিয়েছি। এটা উইন্ডোজ 10 এবং 11 উভয়টাতেই ব্যবহার করতে পারবেন। এখান থেকে ডাউনলোড করে সেটআপ লেখায় ক্লিক করে পিসির পছন্দসই জায়গাতে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে নতুন ফোল্ডারের ভিতর এরকম কিছু ক্রিয়েট হয়ে যাবে, এরকম কিছু কনটেন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন চলে যাবেন ডাউনলোড ফাইলে। সেখানে ফাইলের মধ্যে থাকা ক্র্যাক ফোল্ডারটি ওপেন করবেন। ওপেন করলে এখানে স্টাটা MP64 নামে একটি EXE ফাইল পাবেন। সেটা কপি করে চলে যাবেন যে লোকেশনে আপনি ইনস্টল করেছেন। সেখানে এসে আপনার কপি করা EXE ফাইলটি পেস্ট করবেন। করার পর রিপ্লেস এক্সিস্টিং ফাইল নামে একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে ইয়েস এ ক্লিক করে দিবেন। ব্যাস, এখন আমাদের ইনস্টল পার্ট শেষ। এরপর সরাসরি EXE ফাইলটি রান দিবেন। রান দিলে আপনার অ্যাপ চালু হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের স্ট্যাটা সফটওয়্যার। এখানে মূলত এটা কমান্ড বার। এখানে কমান্ড আমাদেরকে লিখতে হবে এবং সেই অনুযায়ী সফটওয়্যারটি আমাদেরকে আমাদের ডেটা অ্যানালাইসিস করে একটি সারসংক্ষেপ রেজাল্ট দিবে। ইনস্টল করে সফটওয়্যারটির ভিতরে কিছুক্ষণ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলে টুকটাক আইডিয়া তৈরি হয়ে যাবে। এছাড়া স্ট্যাটিস্টিক্যাল কাজের জন্য আমাদের যা প্রয়োজন সেগুলো আমরা ধীরে ধীরে পরের ভিডিওগুলোতে দেখব। তো আপাতত এতটুকুই। ইনস্টল পার্ট বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যাই হোক, আজ এতটুকুই। পরের ভিডিওতে আমাদের ফার্স্ট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস নিয়ে দেখা হবে ইনশাল্লাহ।